আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, ডাটা ব্রিচ এবং সাইবার সিকিউরিটি। রিসেন্ট কয়েকটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। তথ্য চুরি বিষয়টা কিভাবে ঘটে এবং কারা এটা ঘটায়। তথ্য চুরির এই বিষয়টাকে আসলেই এত গুরুত্বপূর্ণ যে আমাদের সবাইকে মাথা ঘামাইতে হবে। কি ঘটবে যদি আমার বা আপনার ডাটা চুরি হয়ে যায়? চুরিকৃত এই তথ্য দিয়ে কে বা কারা কি কাজ করতে পারবে? আর এটা যদি সত্যি অনেক বিপজ্জনক হয়ে থাকে, এই বিপদ থেকে বাঁচার উপায়গুলো কি কি? খুব রিসেন্টলি ইন্ডিয়ান হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি স্টার হেলথ ইন্স্যুরেন্সের তথ্য চুরি হয়েছে একটা ম্যাসিভ ডাটা ব্রিচের মাধ্যমে। যেই পরিমাণ ডাটা চুরি হয়েছে তার পরিমাণ ছিল 7.2 টেরাবাইট, যেখানে ওদের প্রায় 31 মিলিয়ন কাস্টমারের ডাটা ছিল। কি ধরনের ডাটা বা তথ্য চুরি হয়েছে? এই ইন্স্যুরেন্স কোম্পানির কাছে যে ধরনের ডাটা চুরি হয়েছে, এনআইডি বা ন্যাশনাল আইডি কার্ডের কপি, কাস্টমারদের ব্যাংক ডিটেলস এবং মেডিকেল রেকর্ডসের মতো সেন্সিটিভ ডাটা পর্যন্ত চুরি হয়েছে। আর এই তথ্যগুলো টেলিগ্রামের একটি চ্যানেলে প্রকাশ করেছে জেন নামের একটি হ্যাকার। এবং একই সাথে ওই হ্যাকারটি এটিও বলেছে স্টার হেলথের চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার নিজেই তার কাছে এই তথ্যগুলো বিক্রি করেছে। যদিও স্টার হেলথ বলেছে যে সিকিউরিটি অফিসারের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ তারা পাননি। এখন আসলে কি এই ব্যক্তিটা জড়িত ছিল, নাকি স্টার হেলথ কোনো কিছু গোপন করতে চাচ্ছে? আর যথারীতি স্টার হেলথ বলেছে যে এই ব্যক্তিটা জড়িত না, আমরা শুধুমাত্র একটা সিকিউরিটি ব্রিচ বা হ্যাকিংয়ের শিকার হয়েছি। এই ব্যাপারটা এখনো শিওর হওয়া যায়নি যে সিকিউরিটি অফিসার কি সত্য বলছে নাকি মিথ্যা, তবে ডাটা যে চুরি হয়েছে এটা শিওর। তথ্য চুরি বা ডাটা ব্রিচ কাস্টমার এবং কোম্পানি উভয়ের জন্যই খুবই গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক একটা বিষয়। কি হয়ে যেতে পারে যদি আমার তথ্য বা আপনার তথ্য কেউ চুরি করে নিয়ে যায়? তথ্যের মধ্যে থাকতে পারে আমার এনআইডির কপি, আমার ফোন নাম্বার, আমার অবশ্যই এনআইডির মধ্যে বয়স টয়স হাবিজাবি সব কিছুই থাকে, এবং থাকতে পারে আমার ইমেল আইডি। এই তথ্যগুলো নিয়ে একটা মানুষ আরেকটা মানুষের সাথে প্রতারণা করতে পারে, তার ব্যাংক অ্যাকাউন্ট খালি পর্যন্ত করে দিতে পারে। যদি আপনার ক্রেডিট কার্ডের ইনফরমেশন আমার কাছে থাকে, আমি হয়তো বা আপনার ক্রেডিট কার্ডের অপব্যবহার করতে পারি। এছাড়াও আপনার ব্যক্তিগত তথ্য যদি অন্য কারো কাছে থাকে, আপনি দীর্ঘমেয়াদে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে পারেন। আমার কাছে যদি আপনার কিছু তথ্য থাকে, আপনার এনআইডি কপি অথবা পাসপোর্টের কপি, তাহলে আমি যে কাজটা করতে পারি, আমি অনলাইনে বিভিন্ন পোর্টালে গিয়ে আপনার নাম দিয়ে আপনার আইডি ব্যবহার করে অনেক অ্যাকাউন্ট ওপেন করতে পারি। আর সেই অ্যাকাউন্টগুলো আমি বিভিন্ন বেআইনি কাজে ব্যবহার করতে পারি। এখন আপনি বলতে পারেন, তাহলে সমস্যা কোথায়? আপনি আমার আইডি নিয়েছেন, বাট আমি মানুষটা তো এখানে জড়িত না। আপনি একটু খেয়াল করলে বুঝবেন এখানেই বড় সমস্যাটা। আপনার তথ্যগুলো ব্যবহার করে আমি যেই অনলাইনে বিভিন্ন পোর্টালে যে অ্যাকাউন্টগুলো খুললাম, এগুলো দিয়ে যখন আমি বেআইনি কাজ করব, আর পুলিশ যখন এগুলো ইনভেস্টিগেট করবে, তখন ঘুরে ফিরে কিন্তু আপনার নাম এবং আপনার এনআইডির যে ইনফরমেশন এগুলো উঠে আসবে। হ্যাঁ, আপনি হয়তো বলতে পারবেন যে আমি এটার সাথে জড়িত না, কিন্তু দিন শেষে একটা হয়রানির মধ্যে তো আপনি পড়বেন। পুলিশকে তো আগে শিওর হইতে হবে যে আপনি আসলেই কাজটা করছেন নাকি আপনার অ্যাকাউন্ট ব্যবহার করে অন্য কেউ কাজগুলো করতেছে। সেটা প্রমাণ হইতে হইতে আপনি বেশ ভালো একটা হেনস্থার মধ্যে দিয়ে যাবেন। একইভাবে আমি অনেকগুলো সিম কার্ডও তুলে আনতে পারি আপনার এনআইডি ব্যবহার করে, যদিও ফিঙ্গারপ্রিন্ট আপনার না, তারপরেও অন্য একটা ফিঙ্গারপ্রিন্ট আমি ব্যবহার করলাম এবং অনেকগুলো সিম আমি তুলে আনলাম। এই সিমগুলো দিয়ে আমি বিভিন্ন বেআইনি কাজ করতে থাকলাম। যদিও এগুলো ধরা পড়লে পুলিশের প্রমাণ করতে সময় লেগে যাবে যে আপনি না, এই লোকটা যে এগুলো কাজ করতেছে, তবে এই যে আপনার নামটা ওইখানে ব্যবহার হয়েছে, এইটা প্রমাণ করতে করতে অনেক হেনস্থা আপনার উপর দিয়ে যাবে। আর এই ধরনের কারণগুলোর জন্যই তথ্য চুরি বা ডাটা ব্রিচ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যখনই আমরা কোনো একটা অনলাইন পোর্টাল বা কোনো একটা কোম্পানির ওয়েবসাইটে যাই, আমরা সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করি আমাদের তথ্যগুলো দিয়ে। সেটা হইতে পারে ইমেল আইডি, ফোন নাম্বার এবং ক্ষেত্র বিশেষে এনআইডিও দিতে হয় অনেক জায়গায়। আর এই কোম্পানিগুলো থেকে যদি এই তথ্য চুরি হয়ে যায়, কোম্পানির সবথেকে বড় সমস্যা হচ্ছে মানুষের আস্থা কমে আসে এই কোম্পানিগুলোর উপরে। কোম্পানিগুলো বিভিন্ন আইনি জটিলতায় পড়ে এবং ফাইন্যান্সিয়াল ড্যামেজিং তো হয়ই। অনেক হ্যাকাররা তথ্য চুরি করে তাদেরকে হোস্টেজ রাখে যে আমাদেরকে এই পরিমাণ টাকা দাও, তাহলে তোমাদের তথ্য আমরা ফেরত দিব, অথবা তোমাদের এই তথ্য আমরা পাবলিকলি প্রকাশ করব না। তখন বাধ্য হয়ে কোম্পানিগুলোকে ওই টাকা দিতে হয়, যেটাকে র্যানসাম বলি আমরা। এই তো কিছুদিন আগের ঘটনা, মেরিয়ট ইন্টারন্যাশনাল কোম্পানিকে জরিমানা করলো এফটিসি। এফটিসি হচ্ছে ফেডারেল ট্রেড কমিশন ইউএসএতে। কেন জরিমানা করলো সেটাতে একটু পরে আসতেছি, আগে মেরিয়ট ইন্টারন্যাশনাল সম্পর্কে একটু জেনে নেই, তাহলে বুঝতে পারবেন একটা কোম্পানির তথ্য সিকিউর রাখাটা কতটা ইম্পর্ট্যান্ট। মেরিয়ট ইন্টারন্যাশনাল একটি মাল্টিন্যাশনাল কোম্পানি। ওরা বিভিন্ন হোটেল, রিসর্ট এবং টাইম শেয়ারিংয়ের মতো বিভিন্ন সম্পত্তি ওরা ওন করে, আর লজিং ফ্র্যাঞ্চাইজিংয়ের মতো লাইসেন্সিংও প্রদান করে। এটি 1927 সালে জে উইলার্ড মেরিয়ট এবং এলিস মেরিয়ট দ্বারা প্রতিষ্ঠিত বিশ্বের সর্ববৃহৎ হোটেল চেনগুলির একটি। এই কোম্পানির হেড অফিস হচ্ছে ইউএসের মেরিল্যান্ডে
এদের পোর্টফোলিওতে সারা বিশ্বব্যাপী বিভিন্ন ব্র্যান্ডের নামে প্রায় 7,000 সম্পত্তি এরা ওন করে। একটু আগে যে এফটিসির কথা বললাম, সেই এফটিসি জানিয়েছে মেরিয়ট ইন্টারন্যাশনাল থেকে তথ্য চুরি হয়েছে ডাটা ব্রিচের মাধ্যমে। এফটিসি থেকে মেরিয়ট ইন্টারন্যাশনাল কোম্পানিকে বিভিন্নভাবে ওয়ার্নিং দেওয়ার পরেও তারা সেই ওয়ার্নিংয়ে গুরুত্ব দেয়নি। এখানে ওয়ার্নিং বলতে যেটা বোঝায় যে এফটিসি তাদেরকে বারবার জানিয়েছে যে তোমাদের সিকিউরিটি খুব একটা ভালো না, তোমাদের সিকিউরিটিকে ইমপ্রুভ করতে হবে, সেটা হোক সফটওয়্যারের ক্ষেত্রে, নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে, নতুন নতুন সফটওয়্যার আপডেট নামাইতে হবে এবং একই সাথে নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারকে আপগ্রেড করতে হবে। তো বিভিন্ন কোম্পানি আছে যারা এই কাজগুলো করে, তারা খতিয়ে খতিয়ে দেখে যে কোন কোম্পানির কোন দিকে দুর্বলতা আছে, স্পেশালি সিকিউরিটির ব্যাপারগুলো। মেরিয়ট কোম্পানিকে বিভিন্নভাবে ওয়ার্নিং এভাবে তারা দিয়েছে, তারপরেও মেরিয়ট সেগুলো কানে নেয়নি, আর এজন্যই তাদেরকে $52 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে হয়েছে। $52 মিলিয়ন যদি আপনাকে জরিমানা করা হয়, আপনি কি করবেন? এখন আরেকটা ঘটনা সম্পর্কে বলি এবং বোঝার চেষ্টা করি এই ডাটা ব্রিচটা কতটা গুরুত্বপূর্ণ। দ্য ইন্টারনেট আর্কাইভ নামে একটি নন প্রফিট অর্গানাইজেশন আছে। এটি একটা ডিজিটাইজ মিডিয়া লাইব্রেরি, যেখানে ফ্রিতে বিভিন্ন ওয়েবসাইট, অডিও, ভিডিও, মিউজিক এবং প্রিন্ট ম্যাটেরিয়াল পাওয়া যায়। তারা 2024 অক্টোবরে সাইবার অ্যাটাকের শিকার হন, যেখানে অ্যাগেইন 31 মিলিয়ন ইউনিক ইমেল অ্যাড্রেস এবং নাম চুরি হয়েছে। ইউনিক ইমেল বলতে প্রত্যেকটা ইমেল আলাদা, ব্যাপারটা এমন না যে একটা ইমেল বারবার লিস্টের মধ্যে এসেছে। আমরা জানি যে একবার তথ্য চুরি হইলে সেটাকে আর ফেরত আনা যায় না। তো এখন যেটা হবে, এই চুরি হওয়া তথ্যগুলো ইন্টারনেটে থাকবে এবং বিভিন্ন হ্যাকাররা সেগুলো তাদের সুবিধা মতো ব্যবহার করবে। এই ডাটা ব্রিচ বা তথ্য চুরিটা শুধু কোনো ব্যক্তিগত বা কোনো কোম্পানির না, একটা দেশের জন্য বড় একটা ঝুঁকি হয়ে উঠতে পারে। 2022 সালে অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার 40% মানুষের তথ্য চুরি হয়, যেখানে নাম, জন্ম তারিখ, ফোন নাম্বার, ইমেল, পাসপোর্ট নাম্বার এবং ড্রাইভিং লাইসেন্স নাম্বারের মতো সেন্সিটিভ তথ্যগুলো চুরি হয়ে যায়, যেটাকে যথারীতি অস্ট্রেলিয়ানরা সাইবার হামলা নামে আখ্যায়িত করে। শুধু এই ঘটনাটা না, আরও ছোট ছোট অনেকগুলো ইনসিডেন্টের সম্মুখীন হতে হয়েছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টকে, আর এই গভর্নমেন্টকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে ডাটা সিকিউরিটির ব্যাপারটা নিয়ে। এরপর 2024 অস্ট্রেলিয়ান পার্লামেন্ট একটি নতুন সাইবার নিরাপত্তা আইন প্রবর্তন করে, যা সাইবার সিকিউরিটি বিল 2024 নামে পরিচিত। সেই বিলে উল্লেখ করা হয় কিভাবে তারা জাতীয় সাইবার নিরাপত্তা প্রদান করবে এবং তথ্য আদান প্রদান করবে, হোক সেটা মানুষের সাথে মানুষের অথবা অস্ট্রেলিয়ার সাথে অন্য কোনো দেশের। সেখানে কিছু রেস্ট্রিকশন আনা হয় এবং ওভারঅল একটা ফ্রেমওয়ার্ক তারা ঢেলে সাজায়। শুধু অস্ট্রেলিয়া নয়, এখন প্রত্যেকটা দেশের উচিত তাদের সাইবার সিকিউরিটি বা সাইবার নিরাপত্তার দিকে নজর দেওয়া এবং আমাদের নিজেদেরও উচিত খুবই সাবধানতার সাথে ইন্টারনেট ব্যবহার করা, যাতে আমরা সাইবার বুলিংয়ের শিকার না হই। আমরা নিয়মিত কিছু কাজ করলে নিজেরাও সিকিউর থাকতে পারবো, যেমন আপনার অনলাইন অ্যাকাউন্টগুলোতে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রাখা, যাতে করে আপনি লগ ইন করতে গেলে একটা কোড পাঠাবে, হোক সেটা আপনার ইমেলে অথবা আপনার ফোন নাম্বারে। স্ট্রং ইউনিক পাসওয়ার্ড দেওয়া। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা করি, একটা পাসওয়ার্ড সব কিছুর জন্য ব্যবহার করি, এটা এখন থেকে আর করা যাবে না। তাহলে প্রবলেম আসে যে 100টা ওয়েবসাইটে যদি আমার অ্যাকাউন্ট থাকে, তাহলে আমার পাসওয়ার্ড হয়ে যাবে 100টা, আমি মনে রাখবো কিভাবে? এই পাসওয়ার্ড ম্যানেজমেন্টের জন্য বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে পারেন, অথবা আপনি এমনভাবে পাসওয়ার্ডটাকে সাজান যাতে সবগুলো পাসওয়ার্ড সেম হবে না, কিন্তু আপনি মনে রাখতে পারবেন। একই সাথে রেগুলার আপনার ব্যাংক স্টেটমেন্ট চেক করুন যে সেখানে সাসপিশিয়াস কোনো ট্রানজ্যাকশন আছে কিনা। এই যে বিভিন্ন কোম্পানি থেকে বা বিভিন্ন মানুষের থেকে তথ্যগুলো চুরি হয় বা ডাটা চুরি হয় বা মানুষের হ্যাকিংয়ের শিকার হয়, এগুলো কিন্তু রাতারাতি হয়ে যায় না। যারা এই হ্যাকগুলো করে তারা অনেক দিন নজরদারিতে রাখে ওই কোম্পানিকে বা ওই ব্যক্তিগুলোকে। এটা একটা বড় কোশ্চেন, হাউ দে স্পাই অন আস। তারা আমাদের উপর কিভাবে নজরদারিটা করে? এটা বিভিন্নভাবে হয়ে থাকতে পারে। আপনার ফোনের অ্যান্ড্রয়েড ক্যামেরা, স্পিকার, মাইক্রোফোন, আপনি ইন্টারনেট ব্যবহারের যে হিস্ট্রি থাকে আপনার ব্রাউজারে, সেগুলো হতে পারে। আর শুধু ফোন নয়, এখন যে স্মার্ট টিভিগুলো আমরা ব্যবহার করি, যেগুলো ইন্টারনেটের মাধ্যমে চলে, এগুলো ব্যবহার করাও এখন রিস্কি। রিসেন্টলি সেন্টার ফর ডিজিটাল ডেমোক্রেসি হাউ টিভি ওয়াচেস আস এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে এবং সেখানে বলা হয় ইউএস সিটিভি ব্যবসায়ীরা ইচ্ছাকৃতভাবে ইউজারদের উপর নজরদারিতে করছে এবং দীর্ঘদিন যাবৎ সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন, মোবাইল ফোন, ইউটিউবের মতো বিভিন্ন স্ট্রিমিং সাইটের ইনফরমেশন এবং হিস্ট্রির গোপনীয়তার সুরক্ষাকে ক্ষুণ্ণ করেছে। বিভিন্ন সাবস্ক্রিপশন বা ভিডিও প্রোগ্রামে অথবা বিভিন্ন অ্যাপে অ্যাক্সেস করার জন্য ইউজারদের কাছ থেকে, স্পেশালি আমেরিকান ইউজারদের কাছ থেকে অন্যায্য এবং অপ্রয়োজনীয় অনেক শর্তাবলী তাদেরকে বাধ্য করা হয় মেনে নেওয়ার জন্য। যেরকমটা আপনি আমি দেখি, একটা সফটওয়্যার ইনস্টল করতে গেলে একটা খালি বক্সে
টিক দিতে হয়, অথবা একটা ভিডিও স্ট্রিমিং সার্ভিস নিতে গেলেও একই কাজ করতে হয়। ওই ভিডিও বক্সের যে লাইনটা ওইখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া থাকে, যেখানে ওই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো থাকে যে আপনি যে টিক দিচ্ছেন কি কি বিষয়ের সাথে আপনি এগ্রি করতেছেন। আমরা কেউ কিন্তু কখনো সেগুলো পড়ে দেখি না, আর এগুলোর মাধ্যমে আমাদের গোপনীয়তা হুমকির মুখে পড়ে। কিছু গভর্নমেন্ট এজেন্সি আছে যারা কিনা এই জিনিসগুলো তদারকি করে এবং তারা নজরদারির মধ্যে রাখে যে সব জায়গায় সব নিয়মকানুন মানা হচ্ছে কিনা, সময় মতো সিকিউরিটি আপডেটগুলো দেওয়া হচ্ছে কিনা। এরকম কয়েকটা এজেন্সির মধ্যে আছে সিডিডি, আরেকটা হচ্ছে ইউএস ফেডারেল ট্রেড কমিশন এবং ফেডারেল কমিউনিকেশন কমিশন। এই সবগুলো এজেন্সি ক্যালিফোর্নিয়ার গোপনীয়তা নিয়ন্ত্রকদের কাছে একটি রিপোর্ট প্রকাশ করে এবং আশা করা হচ্ছে যে এই ব্যাপারে গভর্নমেন্টের পক্ষ থেকে খুব তাড়াতাড়ি কোনো ভালো কোনো পদক্ষেপ নেওয়া হবে। সবশেষে বলতে চাই, ডাটা ব্রিচ কোনো প্রযুক্তিগত সমস্যা নয়, এটি ব্যক্তিগত গোপনীয়তা, আর্থিক নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় হুমকি। আর এর থেকে বাঁচার জন্য নিজেকে রক্ষার সর্বপ্রথম ধাপ হচ্ছে সচেতনতা তৈরি করা এবং ভালো সাইবার সিকিউরিটি অভ্যাস গড়ে তোলা। সেই অভ্যাসগুলোর মধ্যে হতে পারে আপনার পাসওয়ার্ড আপনি সব জায়গায় একটা ব্যবহার করেন না, আরেকটা হতে পারে আপনি সব কিছুতে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রাখেন। সতর্ক থাকা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াই হচ্ছে এই হুমকি থেকে বেঁচে থাকার একমাত্র উপায়। আর হ্যাঁ, আপনার ডেটা মূল্যবান, এটি যত্ন সহকারে এবং সচেতনতার সাথে পরিচালনা করুন, নিরাপদ থাকুন। আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। বাই বাই।